জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। এজলাস পুড়ে যাওয়ায় বিডিআর হত্যায় বিস্ফোরক মামলার শুনানি হচ্ছে না বকশীবাজার আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে। পুড়ে যাওয়া আদালতে বিচার কার্য পরিচালনা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালতের পুড়ে যাওয়া এজলাস পরিদর্শন করেছেন বিস্ফোরক মামলার পরিচালনাকারী বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহ রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন। এই মামলার শুনানি কোথায় হবে তা বিচারক আসামি পক্ষের আইনজীবীদের সাথে আলোচনা করে জানানো হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ বোরহানুদ্দিন। তবে কিভাবে আদালতের এজলাসে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন লালবাগ ফায়ার সার্ভিস। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে, করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। আজকে আমরা সবাই, আমাদের প্রসিকিউশন পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয় নাই, এইটুকুই বলি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস। এদিকে সব কারাবন্দির মুক্তির দাবিতে ঘোষিত ব্লকেড কর্মসূচি পালনে শাহবাগ অভিমুখে পদযাত্রা করছে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবার। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, পদযাত্রা কি শুরু হয়েছে? নোমান, যে বিষয়টি বলছিলেন যে ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের পরবর্তীতে সেই সময়ের বিডিআর জওয়ানদের বিরুদ্ধে অধিকাংশের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল এবং পরবর্তীতে অনেকের চাকরিচ্যুত হয়। দীর্ঘদিন পর তারা তাদের চাকরিতে পুনর্বাসন কিংবা সেই সব মামলা প্রত্যাহারের দাবিতে কিন্তু তাদের যে স্বজন রয়েছে, তাদের সন্তান রয়েছে, তারা কিন্তু আন্দোলন করছেন। সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে আমরা দেখছি এখানে অবস্থান কর্মসূচি শহীদ মিনারে, যেটি মূলত গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল রাতেও কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন এবং আজকে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এই মুহূর্তে দুপুর ১টার কিছু পরেই শহীদ মিনার থেকে পদযাত্রা করে তাদের শাহবাগ যাওয়ার কথা রয়েছে। শাহবাগে গিয়ে ব্লকেড কর্মসূচি করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার এখানে সমন্বয় করছেন, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তিনি সংবাদ সম্মেলন করে কিছুক্ষণ আগে এই ঘোষণাটি দিয়েছেন এবং তার পাশাপাশি এখানে যারা স্বজন রয়েছেন বিডিআর জওয়ানদের, যারা শাস্তি ভোগ করছেন দীর্ঘদিন ধরেই, তাদের আত্মীয় স্বজন সন্তানরা রয়েছেন, তারাও কিন্তু দাবি করছিলেন যে তাদের এই যে প্রহসনমূলক যে মামলাগুলো সেগুলো যাতে প্রত্যাহার করা হয় এবং যে বিচার কাজ, সেই বিচার কাজ যাতে আর বিলম্বিত করা না হয় তার কিন্তু দাবি জানিয়েছে। এবং সেই সঙ্গে প্রধান উপদেষ্টা সহ যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে তারা বলছে যে বিচার কাজ কোথায় হবে দ্রুত সেটি করার। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে কেরানীগঞ্জে বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আলিয়া মাদ্রাসায় সেটি স্থানান্তর করা হয় এবং সেখানেও একটি প্রহসনমূলক ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। এবং দ্রুততার সহিত এই যে বিচার কাজ যেটি রয়েছে, বিস্ফোরক মামলার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে দ্রুতই নিষ্পত্তি করা হয় এবং তারা যাতে ন্যায় বিচার পান, সেই দাবিগুলোই কিন্তু তারা করছেন। এবং সেই দাবিতেই আর কিছুক্ষণ পর আমরা দেখছি শহীদ মিনার প্রাঙ্গণে তারা জমায়েত হয়েছেন। তাদের আত্মীয় স্বজন যারা চাকরিচ্যুত হয়েছেন তারা পুনর্বাসন চাচ্ছেন, ক্ষতিপূরণ চাচ্ছেন এবং এই সব দাবিগুলো নিয়েই যে পদযাত্রা সেটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে এবং শাহবাগে গিয়ে ব্লকেড কর্মসূচি তারা পালন করবে। পরবর্তীতে হয়তো সেখানকার সবশেষ তথ্য আমরা জানাতে পারবো। নোমান, এই ছিল শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। ভুক্তভোগী বিডিআর সদস্যদের ব্লকেড কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে পুরো সাজার রায় বাতিলের আর্জি জানিয়েছেন তার আইনজীবীরা। সকালে আপিল বিভাগে এই বিষয়ে শুনানি চলছে। এর আগে এই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিল শুনানিতে এই আর্জি জানান তার আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ তৃতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেছেন। শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন, ট্রাস্টের ক্ষেত্রে খালেদা জিয়া সই করেছেন এমন কোনো নথি প্রসিকিউশন দেখাতে পারেনি। টাকা কোথা থেকে এসেছে তাও দেখাতে পারেনি। তার যে অর্থের কথা বলা হয়েছে তা ব্যাংক হিসাবে রক্ষিত আছে বলেও শুনানিতে জানিয়েছেন তার আইনজীবীরা।
2008 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের 2276 জন ক্রসফায়ারে হত্যা গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ দায়ের করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির একটি প্রতিনিধি দল সকালে ট্রাইব্যুনালে প্রধান চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দাখিল করেন। গুমের তালিকায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যুবদল, ছাত্রদলের নেতা সহ 153 কর্মীদের নাম রয়েছে। অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আসামি করা হয়েছে। তদন্ত করে আরও ব্যক্তিকে আসামি করা হবে। বিএনপির নেতাকর্মীদের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য এই অভিযোগ করা হয়েছে। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারা বিভিন্ন পদে আছে, যুবদল, ছাত্রদল, মূল দল সহ। তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। 43 বিসিএসের বাদ পড়া 227 জনের অধিকাংশই নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। তাদের পুনর্বিবেচনার আবেদন যাচাই বাছাই চলছে। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি, রাষ্ট্রদ্রোহী অপরাধ ও প্রতিষ্ঠান থেকে বহিষ্কারের ইতিহাস রয়েছে তারা বাদ পড়বেন। 43তম বিসিএসের দ্বিতীয় গেজেটে বাদ পড়াদের পুনর্বিবেচনা করতে প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠক শেষে গণমাধ্যমে এই কথা জানান তিনি। আমি চাই যে যদি কোনো এরকম অপরাধ, যেমন আমরা যেটা বলি ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার, দে উইল গেট ইট। সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 7 জন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পেছনে একটি বাস অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অ্যাম্বুলেন্সে আগুন লাগে। সেখান থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ধাক্কা দেয়া বাসটিতে। পরে আরেকটি বাস ওই বাসের পেছনে ধাক্কা দিলে সেটিতেও আগুন লাগে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা 4 জন পুড়ে মারা যান। মরদেহগুলো রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এছাড়া দুর্ঘটনায় পুড়ে মারা গেছে বাসের লাগেজ লকারে থাকা অন্তত 50টি ছাগল। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 1911টি মামলার নথির মধ্যে 9 বস্তা নথি উদ্ধার করেছে পুলিশ। ভোরে কোতোয়ালি থানা এলাকার এক ভাঙ্গারি দোকানের গোডাউন থেকে এইসব নথি উদ্ধার করা হয়। এর আগে জড়িত সন্দেহে রাসেল নামে আদালতের এক চায়ের দোকানের কর্মচারীকে আটক করা হয়। পুলিশ জানায়, চুরি হওয়া নথিগুলো পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করে অভিযুক্ত রাসেল। গত 2 দিনের আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ওই যুবককে শনাক্ত করে পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে খোয়া যাওয়া 9 বস্তা নথি উদ্ধার করা হয়। এর আগে চট্টগ্রাম আদালতের 1911টি মামলার নথির খোঁজ না পেয়ে গত রোববার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌশলী। আমরা নির্বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করিয়া মহানগরী বাকুলিয়া থানাধীন বউবাজার এলাকা হতে রাসেল নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। সে এই হারানো সিডিগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে মর্মে আমাদেরকে তথ্য দিলে সেই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং কোতোয়ালি থানা এলাকার পাথরঘাটাস্থ সতীশবাবু লেন হতে জনক মফিজের ভাঙ্গারি দোকান হইতে আমরা হারিয়ে যাওয়া 9 বস্তা কেজ ডকেট উদ্ধার করতে সক্ষম হই।
রমজান ঘিরে সামগ্রিক প্রস্তুতি সরকারের রয়েছে। চাল আমদানিতে 63% আমদানির শুল্ক 3% নামিয়ে আনা হয়েছে। মিয়ানমার, ভারত ও পাকিস্তান থেকে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সকালে সচিবালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী অধ্যাপক ওমের বোলাটের সাথে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। আমরা রমজান কেন্দ্রিক আমাদের যদি যে প্রস্তুতির কথা বলেন, আমরা মনে করি আমরা সামগ্রিকভাবেই প্রস্তুত। এই মুহূর্তে খাদ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীনভাবে কয়েক লক্ষ টন চাল সরাসরি আমদানি হচ্ছে। বার্মা থেকে হচ্ছে, পাকিস্তান থেকে হচ্ছে, ভারত থেকে হচ্ছে। সো আমাদের আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে। আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া অন্য কোনো পণ্যে আমার জানা মতে তেমন কোনো অসঙ্গতি নেই বলে আমার ধারণা। দেশের বাইরের খবর, ভারতের অন্ধ্রপ্রদেশে তিরুপতি মন্দিরে ভক্তদের ভিড়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা গেছেন অন্তত 6 জন, আহত আরও অর্ধশতাধিক মানুষ। মন্দিরে 10 দিনের বিশেষ আয়োজনে বৈকুণ্ঠদ্বার দর্শনের জন্য টিকিট সংগ্রহে প্রায় 4000 মানুষের দীর্ঘ সারি তৈরি হয়। এমন অবস্থায় টোকেন দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। এ সময় পদদলিত হয়ে হতাহত হন বহু পুণ্যার্থী। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আগামী 10 থেকে 19 জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে চলবে বৈকুণ্ঠ একাদশীর আয়োজন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv এই লিঙ্কে।